ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে দুই জোটের মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের ৩ প্রস্তাব। বিশ্বব্যাংকের সঙ্গে আগের সংকট আর নেই। সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী শিশু অপুষ্টি রোধে $100 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। ব্লগার নাজিম উদ্দিন সামাদ হত্যায় জড়িত সন্দেহে রাজধানীতে একজন গ্রেফতার। জঙ্গি অর্থায়নে 17টি ইসলামী এনজিও নজরদারিতে চলছে তথ্য সংগ্রহ। আগামী ডিসেম্বরে হতে পারে জেলা পরিষদ নির্বাচন। জনগণের সরাসরি অংশগ্রহণ থাকলে বাড়বে গ্রহণযোগ্যতা, অভিমত বিশেষজ্ঞদের। এবং রাজধানীর অনেক এলাকার রাস্তায় আবর্জনার খোলা কন্টেইনার। দূষিত হচ্ছে পরিবেশ। দুর্ভোগ কমাতে স্থাপন হচ্ছে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সকাল 10:45 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্বাগত জানান। এর আগে সকাল 7:15টার দিকে গোয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম.জে আকবর ও গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইলেনা সালদানহা। দুই অর্থনৈতিক ও কারিগরি জোট ব্রিক্স ও বিমস্টেকের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে 3টি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে বিমস্টেকভুক্ত দেশগুলোতে টেকসই অবকাঠামো তৈরি, বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দেয়া এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে দুই জোটের মধ্যে সংলাপের আয়োজন। গতকাল ভারতে ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলনে দেয়া বক্তব্যে এসব প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকাল 5টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে এতে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি সহ বিমস্টেকের সদস্য দেশগুলোর সরকার প্রধানরা। এর আগে বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল এফটিএ গঠনে সবাইকে জোরালোভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে ভারতের গোয়ায় বিমস্টেকভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এছাড়া বাণিজ্য অঞ্চল গঠনের আলোচনা শুরুর 1 যুগ পেরিয়ে গেলেও তা চূড়ান্ত না হওয়ায় বিমস্টেকভুক্ত দেশগুলোর নেতাদের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এদিকে জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলন শেষে গত রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তার প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেন, শেখ হাসিনার কাছে জঙ্গিবাদ দমনের সফলতার মূল মন্ত্র জানতে চান তিনি। পরিবার থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে জনসচেতনতা গড়ে তুলে সন্ত্রাস দমন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, উন্নয়নের ক্ষেত্রে দুই দেশ একে অন্যের পাশে থাকার বিষয়ে অঙ্গীকার করেছে। তবে এই বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা না হলেও এই চুক্তির সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন শহীদুল হক। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও ভারত সফরের কথা রয়েছে। পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। এ সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান, শিশু অপুষ্টি রোধ এবং অকাল মৃত্যু প্রতিরোধে আগামী 2 বছরে $100 কোটি অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলাদেশে নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। এর আগে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের নেতৃত্বে বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর টিম ইয়াও ফ্যান, দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসন সহ 9 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান।
Bangladesh has also made great progress on reducing childhood malnutrition. শিশু অপুষ্টিরোধ ও দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের পদক্ষেপগুলো প্রশংসনীয়। বিশ্বব্যাংকের আইরা ফান্ডের অর্থ সহায়তা পাওয়া উল্লেখযোগ্য দেশগুলোর একটি বাংলাদেশ। শিশু অপুষ্টি রোধে আগামী 2 বছরে বাংলাদেশকে $100 কোটি অর্থ দেব আমরা। পদ্মা সেতু প্রকল্পের যে অর্থ সহায়তা বিশ্বব্যাংকের দেওয়ার কথা ছিল তা দেশের অন্যান্য প্রকল্পে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সাথে তৈরি হওয়া সংকটের অবশেষে সমাধান হয়েছে। ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর সায়েদাবাদ থেকে রাশেদুন নবী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার রাশেদুন নবী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি পুলিশের। তারা জানায়, নাজিমউদ্দিন হত্যাকাণ্ডে অংশ নেয় আনসারুল্লাহ বাংলা টিমের 5 প্রশিক্ষিত জঙ্গি। এদের সমন্বয়ের দায়িত্ব ছিল রাশেদুন নবীর। গত 6 এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী নাজিমউদ্দিনকে পুরান ঢাকায় কুপিয়ে হত্যা করা হয়। জঙ্গি দমনের পাশাপাশি জঙ্গি অর্থায়নে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে দেশে কর্মরত এনজিও এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উপর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে 17টি ইসলামী এনজিওকে রাখা হচ্ছে কঠোর নজরদারিতে। একই সঙ্গে মাইক্রো ক্রেডিট ব্যবসায় নিয়োজিত এনজিওগুলোর তথ্য সংগ্রহে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আইন অমান্য করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিভিন্ন এনজিওদের পক্ষ থেকে নগদ টাকা এবং উপহার সামগ্রী বিতরণ নতুন কিছু নয়। আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তদারকি না থাকায় নানা অজুহাতে রোহিঙ্গা শরণার্থীদের হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা এবং উপহার সামগ্রী। অভিযোগ রয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এনজিওর আড়ালে অর্থায়ন করা হচ্ছে। এই অর্থ প্রাপ্তির ফলে তারা অস্ত্র কিনতে পারছে এবং এই অস্ত্র ক্রয়ের মাধ্যমে জঙ্গি তৎপরতা বৃদ্ধি করতে পারছে, সম্প্রসারিত করতে পারছে। কি বিতরণ করবে, কত বিতরণ করবে, এইসব তো এমনি খালি করে দিলে হবে না। প্রশাসনের দৃষ্টিতে এনে তারপরে করলে আমার মনে হয় বেটার হবে। ঢাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর নতুন করে শুরু হয়েছে জঙ্গি অর্থায়নের রহস্য উন্মোচনের প্রক্রিয়া। এই অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার থেকে দেশের সবগুলো এনজিও এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংস্থাগুলো 10 জনের তথ্য চেয়ে পুলিশের বিশেষ শাখা থেকে মাঠ পর্যায়ের ইউনিটগুলিকে চিঠিও দেওয়া হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ আমরা এই জিনিসগুলো দেখভাল করি, নজরদারি করি এবং খবরাখবর রাখি, যাতে কেউ কিনা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে অর্থ বিনিয়োগ থেকে শুরু করে নিজেরা অংশগ্রহণ করতে না পারে। অপরদিকে বাংলাদেশে কাজ করছে এমন 17টি ইসলামী এনজিওকে ইতিমধ্যে তদারকির আওতায় আনা হয়েছে বলে জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা নির্মাণ এসব বলে টাকা পয়সা আনে, কিন্তু আসলে সেই টাকাগুলো এসব কাজে ব্যয় করে কিনা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠায়। এই অনুসন্ধানগুলো এখন আমরা করছি। বাংলাদেশের এনজিওগুলো অন্তত 50 রকম কাজের সাথে সম্পৃক্ত থাকলেও তাদের প্রকৃত সংখ্যা কত তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে ক্ষুদ্র ঋণ, গৃহায়ন, প্রতিবন্ধী পুনর্বাসন, নারী ও শিশু উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, পরিবেশ সচেতনতা এবং মাদক বিরোধী এনজিওর সংখ্যা সবচেয়ে বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, দাম নির্ধারণের পরেও ব্যবসায়ীদের দৌরাত্ম্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত পাট চাষিরা। সরকারি পর্যায়ে সমন্বয়হীনতার কথা স্বীকার প্রতিমন্ত্রীর। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে হতে পারে জেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে জারি হয়েছে জেলা পরিষদ আইন 2016 এর গেজেট। আচরণবিধি নিয়ে কাজও শেষ পর্যায়ে বলে জানিয়েছে কমিশন। এদিকে একটু দেরিতে হলেও স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এতে জনগণের সরাসরি অংশগ্রহণ থাকলে আরও গ্রহণযোগ্যতা হবে বলে মত তাদের। রাশেদ দেবনের রিপোর্ট। স্বাধীনতার 45 বছর পেরিয়ে গেলেও এখনো গণতন্ত্রের ছোঁয়া লাগেনি জেলা পরিষদে। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকারের সর্বস্তরে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের বিধান থাকলেও জেলা পরিষদ পরিচালনার দায়িত্ব ছিল প্রশাসকের হাতে। অবশেষে জেলা পরিষদ নির্বাচনের দিকে এগুচ্ছে সরকার। এরই মধ্যে সীমানা নির্ধারণের কাজ শেষ, চূড়ান্ত হয়েছে আইন। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরই হতে যাচ্ছে এ নির্বাচন। যেহেতু আইনের চূড়ান্ত কপি আমরা পেয়ে গেছি, আমার বিশ্বাস যে এই সপ্তাহের মধ্যেই বিধিমালা দুটি কমিশন চূড়ান্ত করে ফেলতে পারবে খসড়া। আইন অনুসারে জেলা পরিষদের প্রথম নির্বাচনের তারিখ বা সময় সেটা
যে সরকার আছে, সরকার তার গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করবে তারিখটা, সেই অনুসারে আমরা অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করে ফেলবো এবং নির্বাচনটা করে ফেলবো। যদিও এই নির্বাচনে থাকছে না জনগণের সরাসরি অংশগ্রহণ, স্থানীয় জনপ্রতিনিধিরাই ভোটের মাধ্যমে গঠন করবেন জেলা পরিষদ। স্থানীয় সরকারের অন্যান্য স্তরে দলীয় প্রতীকে নির্বাচন হলেও এক্ষেত্রে হচ্ছে নির্দলীয়। মূলত ভোটার হবে যারা স্থানীয় সরকারের অধীনে নির্বাচনের যারা জনপ্রতিনিধি হয়েছে তারাই হবে। তবে তারা নিজেরা কোনো এই অবস্থানে থেকে তারা নিজেরা কোনো ক্যান্ডিডেট বা প্রার্থী হতে পারবে না। আইনে না থাকলে আইনের বিপরীতে বিধিমালা কিছু করা যাবে না। আপাতত আমি দলীয় ভাবে করার কোনো সুযোগ দেখি না। এদিকে দীর্ঘদিন পর জেলা পর্যায়ে গণতন্ত্রের এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। জেলা পরিষদ তো ছিল না এতদিন, এখন পরিষদটা হচ্ছে, এটা হয়তো বিকলাঙ্গই হচ্ছে বলতে হবে, কিন্তু তারপরও শুরু হোক। আমরা চাই ইউনিয়ন, উপজেলা, জেলা এই তিনটা পরিষদের একটা সুসম্পর্ক, সুসমন্বয় হওয়ার মতো একটা একীভূত একটা আইন হোক। নতুন এ প্রক্রিয়ায় জেলা পরিষদ কাঠামো শক্তিশালী হওয়ার পাশাপাশি সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সিলেটের নৃশংসতার শিকার খাদিজার হাতে অস্ত্র পাচারের কথা রয়েছে আজ। এই মুহূর্তে রাজধানীর স্কয়ার হাসপাতালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব, আপনি জানেন যে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজার স্কয়ার হাসপাতালে ভর্তি আছে, সেটি অনেক আগের খবর। তবে আমি যদি আজকে আপনাকে যে বিষয়টি নিয়ে আসলে আজ আলোচনা রয়েছে, যে আজ তার একটি দু হাতে অপারেশন হবার কথা রয়েছে, সেটি আমি যদি আপনাকে সবশেষ খবর জানিয়ে দিই, খাদিজার দু হাতে এখনো অপারেশন শুরু হয়নি। তবে তাকে কিন্তু অপারেশনের আগে যে রুমে নেওয়া হয়, অর্থাৎ এইচডিইউ, সেই এইচডিইউতে কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে খাদিজার আজকে এই দু হাতে অপারেশনটি করবেন অর্থোপেডিক্স ডাক্তার মির্জাউদ্দিন আহমেদ। তবে তিনি এই মুহূর্তে আরও অন্য দুজন রোগীর বড় অপারেশন করছেন বলে খাদিজাকে এখনো শুরু করতে পারেননি। মূলত এই যে দুটি অপারেশন তিনি এখন করছেন, সেই অপারেশন দুটি শেষ হওয়ার পরেই খাদিজার অপারেশন করা হবে। তো আমরা স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে অপারেশনটি শুরু হতে হয়তোবা না আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যাবে। এবং আপনি জানেন যে আজ এই অপারেশনটি তার খাদিজার দু হাতেই করা হবে, এবং এই দু হাতে অপারেশন করার কারণে কিন্তু খাদিজাকে আবারও লাইফ সাপোর্টে নিতে হবে। তো যেহেতু তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে হবে, সেহেতু কিন্তু খাদিজার পরিবারের সদস্যরা কিছুটা উদ্বিগ্ন। আমরা তাদের সাথেও কথা বলেছি মুঠোফোনে, তারা আমাদের জানিয়েছেন যেহেতু খাদিজাকে আবারও লাইফ সাপোর্টে নিতে হবে, সেহেতু তারা বিষয়টি নিয়ে কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন যে সেখান থেকে আবার কোনো সমস্যা না হয়। তো ডাক্তাররা বলেছেন খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নতি হওয়ার কারণেই কিন্তু তারা অপারেশন করার মতো আজকে একটি অবস্থা আছেন এবং তারা অপারেশন করবেন। এবং তারা বলেছেন যে এই অপারেশনের জন্য অন্য কোনো সমস্যা হবার কোনো আসলে আশঙ্কা নেই। আপনি জানেন যে এই মাসের 3 তারিখ সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল কর্তৃক সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তারকে নৃশংসভাবে কোপানো হয় এবং তারপর থেকে কিন্তু তাকে 4 তারিখ ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে প্রাথমিকভাবে একটি অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজকে তাকে তার শারীরিক অবস্থা কিছু উন্নতি হওয়ার কারণে তার দু হাতে অপারেশন করা হবে। আমি যদি আপনাকে জানিয়ে দিই, তার কিন্তু বাম হাত এবং বাম পা এখনো পর্যন্ত আসলে কোনো জ্ঞান আসেনি। তার বাম হাত এবং বাম পা কিন্তু কোনো কাজ করছে না, আর ডান হাত এবং ডান পা মোটামুটি কাজ করছে। আমি যদি আপনাকে সবশেষ আরেকটু তথ্য জানিয়ে দিই, আজকে তার যে অপারেশনটি করা হবে এটিকে বলা হয় মোটামুটি মাসল চেইন। যখন তাকে কোপানো হচ্ছিল, সে ডান হাত থেকে সেই কোপ থামানোর জন্য মূলত হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার এই সমস্যাটি হয়েছে। তা আমরা আপনাকে পরবর্তীতে আবারও জানিয়ে দেবো তার অপারেশনের সবশেষ কী খবর এবং কখন শুরু হবে, সেটি আমরা আপনাকে পরবর্তীতে জানিয়ে দেবো। তো হাজার মোটামুটি আমার কাছে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজার অপারেশনের এই ছিল সবশেষ খবর। ফয়সাল। সিলেটের নৃশংসতার শিকার শিক্ষার্থী খাদিজার হাতে অস্ত্রোপচারের কথা রয়েছে আজকে, এবং সেই ব্যাপারে জানাতে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। যাচ্ছি পরের সংবাদে। অনেক সময় যথাযথ ব্যবহার হয় না ডাস্টবিনগুলোর, আবার রাজধানীর বিভিন্ন এলাকাতে দেখা যায় বর্জ্য সংরক্ষণের রাস্তার উপর রাখা হয়েছে খোলা কন্টেইনার। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে সৃষ্টি হচ্ছে যানজট। এ ধরনের নাগরিক দুর্ভোগ কমাতে রাজধানীতে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন স্থাপনের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। রাস্তার উপর রাখা হয়েছে ময়লা আবর্জনা ফেলার খোলা কন্টেইনার। রাজধানীতে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেই কয়েকশো স্থানে চোখে পড়বে এমন দৃশ্য। এসব কন্টেইনার থেকে প্রতি রাতে একবার আবর্জনা সরিয়ে নেওয়া হলেও নোংরা কন্টেইনারগুলো সারাদিন পড়ে থাকে রাস্তা দখল করে।
ময়লা আবর্জনা ফেলার জন্য রাজধানীর রাস্তাগুলোতে বসানো হয়েছে পর্যাপ্ত ডাস্টবিন। তবে যত্রতত্র ময়লা ফেলার কারণে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কোনো কাজে আসছে না। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, সেই সাথে তীব্র গন্ধের সৃষ্টি হচ্ছে। স্কুলে যাতায়াত করতে পারি না, অনেক গন্ধ হয়, আর আমরা এই জন্য রাস্তার ওই পাশ দিয়ে যাই এবং আমাদের ওখান দিয়ে রাস্তা পারাপারে হতে অনেক সমস্যা হয়। রাস্তা অর্ধেক ব্লক তো হয়ে আছে অলরেডি। ইভেন হচ্ছে যে আমরা যাচ্ছি গন্ধে দুর্গন্ধে আমরা আশেপাশে থাকতেও পারতেছি না। বাচ্চাদের যাওয়া আসাও খুবই সমস্যা হয়, গার্ডিয়ানদের খুব সমস্যা হয়, এখানে সব সময় নোংরা পড়েই থাকে। এর বাউন্ডারি দিয়ে ওইভাবে রাখা বা এটার হাইজিন করে রাখা যে এটা এরকম স্প্রেড না হয়। তবে নাগরিক দুর্ভোগ কমাতে বর্জ্য ব্যবস্থাপনায় আগের চেয়ে অনেকটাই উদ্যোগী কর্তৃপক্ষ। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুরু হয়েছে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন স্থাপনের কাজ। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্টেশনেই রাখা হবে বর্তমানে রাস্তায় ফেলে রাখা খোলা কন্টেইনারগুলো। ঘনবসতিপূর্ণ এলাকা, যে কারণে আমাদের কাজটা একটু স্লো হচ্ছে। মানে আমরা অলরেডি 10টা প্রজেক্ট কাজ হাতে নিয়েছি, যেটা অলরেডি চলমান আছে। আমরা আশা করতেছি নভেম্বর-ডিসেম্বর নাগাদ আমরা এটা হ্যান্ডওভার করে দেব। যেখানে সম্ভব হবে সেখানে আমরা আন্ডারগ্রাউন্ড কন্টেইনার দিব। আবার কোনো জায়গায় আমরা এসটিএস সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বানাচ্ছি। ভ্যান গাড়িগুলো এসে ময়লা ফেলবে, কন্টেইনারে রাখবে, রাত্রে কন্টেইনারগুলো নিয়ে যাবে। মানে অর্থাৎ এটা আবদ্ধ ঘরের মধ্যে আমরা কন্টেইনারগুলো রাখবো। দিনের বেলা যেই ময়লা উৎপাদিত হয় সেই ময়লা নিজেই সংরক্ষণ করবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে সে ব্যাগে করে মুখ বন্ধ করে হয় ডাস্টবিনে ফেলবে, এমনকি তার বাসার সামনেও যদি ফেলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। সারাদিন ময়লা ফেলা এটা কোনো, তাইলে আপনি শহর পরিষ্কার রাখতে পারবেন না। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 26টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপনের পরিকল্পনা থাকলেও অনেক এলাকায় জায়গা না থাকায় শুরু হয়নি সবকটির কাজ। আর তাই আপাতত অনেক রাস্তায় থেকেই যাচ্ছে ময়লা আবর্জনা ফেলার কন্টেইনারগুলো। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কাতারে ডিসেম্বরে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। বেশি পারিশ্রমিক পেলে জীবনমান পাল্টে যাবে, প্রত্যাশা প্রবাসী শ্রমিকদের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গতকাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ করে রেখেছে মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওমর, আপনি জানেন যে গত পরশুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনায় অর্থাৎ অ্যাম্বুলেন্সের চাপায় এক অন্তঃসত্ত্বা নারীসহ 4 জন নিহত হন এবং এরপরই মূলত ঢাকা মেডিকেলের সামনে যে অ্যাম্বুলেন্সগুলো থাকতো, বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো, সেই অ্যাম্বুলেন্সগুলো যেন সেখানে অবস্থান না করে সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং এর প্রতিবাদে মূলত ঢাকা মেডিকেল কেন্দ্রিক যারা অ্যাম্বুলেন্সের ব্যবসা করে আসছিলেন দীর্ঘদিন ধরে, তারা অ্যাম্বুলেন্স সার্ভিসটি বন্ধ করে দেন। এই মুহূর্তে আপনি যেই অ্যাম্বুলেন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলি আসলে ঢাকা মেডিকেল কেন্দ্রিক যে অ্যাম্বুলেন্স সার্ভিস, সেই সার্ভিসের অংশ নয়। এই অ্যাম্বুলেন্সগুলো মূলত ঢাকার বাইরে বা ঢাকা মেডিকেলের বাইরের অন্য কোনো এলাকা থেকে রোগী নিয়ে এসেছে। তবে এখানে যেই সংকটটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ রিলিজ নিয়ে বাসায় কিংবা অন্য কোনো হাসপাতালে যাওয়ার জন্য যাদের অ্যাম্বুলেন্স দরকার হচ্ছে তারা মূলত অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। মূলত দুটি কারণে এই সংকটটি তৈরি করে রাখা হয়েছে। একটি হচ্ছে যে ঢাকা মেডিকেল কেন্দ্রিক যারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকেন তারা গতকাল থেকেই তাদের অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে রেখেছেন। এর পাশাপাশি এই এলাকার বাইরে থেকে যেই অ্যাম্বুলেন্সগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছে সেই অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার সময় খালি যেতেই বাধ্য হচ্ছে। অ্যাম্বুলেন্সের সংকট থাকার পরেও এখানে যারা অ্যাম্বুলেন্সের ব্যবসা করেন তাদের বাধার মুখে অন্যরাও আসলে সেখানে সেই অ্যাম্বুলেন্সগুলোতে করে তাদের যে প্রয়োজনীয় জায়গায় বাসা কিংবা অন্য কোনো হাসপাতাল সেই জায়গাগুলোতে যেতে পারছেন না। ফয়সাল, আপনাদেরকে আরও জানিয়ে দিই, সেটি হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রিক যে অ্যাম্বুলেন্সের ব্যবসা রয়েছে বা সার্ভিস রয়েছে সেখানকার অ্যাম্বুলেন্সগুলোর অনেকেই ঢাকা মেডিকেল কলেজের কর্মচারী কিংবা কর্মকর্তা, তারাই পরিকল্পিতভাবে এই সংকটটি তৈরি করে রেখেছেন বলে এখানে যারা ভুক্তভোগী রয়েছেন, যারা গতকাল থেকেই ভুগছেন, তারা অনেকেই অভিযোগ করেছেন। ফয়সাল, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, ঢাকা মেডিকেল গেট এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রেখেছে মালিক সমিতি। সে কারণে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সেই খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্মের দাম বাড়ানোর প্রতিবাদে আজও ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আব্দুল আহাদ, চলে যাচ্ছি তার কাছে। আহাদ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে 2016-17 শিক্ষাবর্ষের ভর্তির আবেদন। তো এই ভর্তির আবেদনে যেমনটি দেখা গেছে যে গত বছরের চেয়ে এই বছর ভর্তি ফরমের মূল্য 300 টাকা বাড়ানো হয়েছে। মূলত এই প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে এবার এই ইউনিটে রাখা হয়েছে 1000 টাকা এবং বি ইউনিটে রাখা হয়েছে 1200 টাকা, যেটি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এত টাকা ভর্তিতে নেওয়া হচ্ছে না। তো এ কারণে যে গ্রামের যে গরিব মেধাবী শিক্ষার্থী যারা রয়েছেন তারা হয়তো ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না, আর এমনটি যদি হয় তবে শাহজালাল বিশ্ববিদ্যালয় মেধাশূন্য হয়ে যাবে। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই অযৌক্তিক এবং অন্যায় এই সিদ্ধান্তের কারণে তারা আন্দোলনে নেমেছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত ভর্তি ফরমের মূল্য কমানো না হবে এর আগ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, এমনটি তারা ঘোষণা দিয়েছেন। তবে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম ভর্তি কমিটির সদস্য সচিব বেলায়েত হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বললেন যে আসলে ভর্তি কমিটির এখানে মূল্য কমানোর কোনো এখতিয়ার নাই, তবে আগামীকাল তাদের একটি মিটিং রয়েছে। সেই মিটিং থেকে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন শিক্ষার্থীর কথা এবং বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কাউন্সিল যদি ভর্তির আবেদনের মূল্য কমায় তবে হয়তো তারা এটি কমাতে পারেন, এমনটি বলেছেন ভর্তি কমিটির সদস্য সচিব। তবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে গতকাল এই বিষয়টি নিয়ে কথা বলেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে খ্যাতিমান শিক্ষক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন এই ভর্তি কমিটি আসলে বাড়তি ফি নেওয়া হয়, মূলত শিক্ষকদের মধ্যে এই টাকাগুলো ভাগাভাগি করে নেওয়া হয় এবং এই যে টাকা নেওয়া হয় এই টাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সবগুলো টাকা ব্যয় হয় না, এমনটি বলছেন এবং শিক্ষকদের বাড়তি উপার্জনের জন্য মূলত অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এবং তিনি দাবি জানিয়েছেন যে শিক্ষার্থীর আন্দোলনের সাথে তিনিও একমত পোষণ করে বলেছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই বর্ধিত ফি প্রত্যাহার করা হয়। এবং কিছুক্ষণ পরে জাফর ইকবাল স্যার আমাদের সাথে কথা বলবেন, আমরা যেমনটি শুনেছি 1টার দিকে সব মিডিয়া কর্মীদের সাথে কথা বলবেন এবং তিনি তার অবস্থান আজও পরিষ্কার করবেন। দর্শক, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্ম কমানোর দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেই খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। দেশের বাইরের খবর, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। রোববার রাতে রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনারা কোনো ধরনের উস্কানি ছাড়াই গুলি করে। এতে সুদ্ধেশ কুমার নামের এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। এছাড়া কাশ্মীর সীমান্তে গত 3, 4 ও 5 অক্টোবর পাকিস্তান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে দাবি নয়াদিল্লির। ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেকের যৌথ সম্মেলনের শেষ দিন সন্ত্রাস বিরোধী আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সম্মেলনে রোববারের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে দেশটিকে উপমহাদেশের সন্ত্রাসের পালের গোদা বলে উল্লেখ করেন। বিসিবি ও ইংল্যান্ড একাদশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের খবর। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের দেয়া 295 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ইংল্যান্ড একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 90 রান। 20 অক্টোবর চট্টগ্রামে শুরু হবে ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। এর আগে নিজেদের ছাড়িয়ে নিতে এই প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। প্রথম প্রস্তুতি ম্যাচটি ড্র হওয়ায় এই ম্যাচে ভালো কিছু লক্ষ্য দুদলের। বিসিবি একাদশের দেয়া 295 রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বেশ ভালো খেলেছেন দুই ইংলিশ ওপেনার হামিদ ও বেন ডাকেট। তাসকিন আলামিন ও এবাদতদের ভালোই মোকাবেলা করছেন দুজন। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে দুই জোটের মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের 3 প্রস্তাব। বিশ্বব্যাংকের সঙ্গে আগের সংকট আর নেই। সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী শিশু অপুষ্টি রোধে $100 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। ব্লগার নাজিম উদ্দিন সামাদ হত্যায় জড়িত সন্দেহে রাজধানীতে একজন গ্রেফতার। জঙ্গি অর্থায়নে 17টি ইসলামী এনজিও নজরদারিতে চলছে তথ্য সংগ্রহ।
আগামী ডিসেম্বরে হতে পারে জেলা পরিষদ নির্বাচন। জনগণের সরাসরি অংশগ্রহণ থাকলে বাড়বে গ্রহণযোগ্যতা, অভিমত বিশেষজ্ঞদের। এবং রাজধানীর অনেক এলাকার রাস্তায় আবর্জনার খোলা কন্টেইনার, দূষিত হচ্ছে পরিবেশ। দুর্ভোগ কমাতে স্থাপন হচ্ছে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।